আসলে ওরা মামলাটা শুনানি করতে চাইছিলেন না। এখন মূল মামলা শুনানি করাটাই আমাদেরও কাম্য ছিল, শুনানি হবে, সেটাই ভালো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে। মামলাটা অন মেরিট শুনে আজকেই মামলাটায় রায় দেওয়ার জন্য, অন্তিম রায় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তা সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বললেন তারা প্রস্তুত নন। তা কিরকম দরের আইনজীবী? আমাদের আইনজীবীরা যে কোন সঙ্গে সঙ্গে বলেছেন যে আমরা প্রস্তুত। তা তারা কিরকম দরের আইনজীবী যে 2022 সালের 28শে নভেম্বর থেকে তারা এই মামলাটা সঙ্গে যুক্ত রয়েছেন, মূল মামলার শুনানি হবে, তারা প্রস্তুত নন? তাহলে এরকম অযোগ্য আইনজীবীদের রাজ্য সরকার কেন নিয়োগ করছেন আমার আপনার করের টাকায়? এবং তারপর তারা চাইছিলেন যে মামলাটাকে পিছিয়ে দিতে, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট তাতে রাজি হননি। এবং আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন যে না, আমরা কলকাতা থেকে আসছি, দীর্ঘদিন মামলা চলছে, আর মামলাকে দীর্ঘায়িত করা যাবে না। তখন মাননীয় বিচারপতিরা আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন এবং মাননীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ আমরা আজকে আদালতে শুনেছি তাতে এটা থেকে আমরা নিশ্চিত যে আগামীকাল মামলাটার অন্তিম ফয়সালা হচ্ছে। এবং ডিএ যে রাজ্য সরকারি কর্মচারীদের, যেটা পূর্বতন বামফ্রন্ট সরকার 2009-এর রোপাতে রেখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2 বার ডিএ দিতে হবে, এইটা মান্যতা পেতে চলেছে। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি 2018 সালে যে রায় হয়েছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা ইতিমধ্যে সুপ্রিম মান্যতা পেয়ে গেছে। এবং 2022 সালের 20শে মে যে রায়টা হয়েছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এর একমাত্র ফান্ডামেন্টাল রাইট কর্মচারীদের, কি ফান্ডামেন্টাল রাইট নয়, এইটা সুপ্রিম কোর্টের জোন অফ কনসিডারেশনে আছে। কাজে আমরা আশা করি, যদি সব থেকে নেতিবাচকটাও ধরি, যে ওই ফান্ডামেন্টাল রাইটটা সুপ্রিম কোর্ট বললেন যে না, এটা কর্মচারীদের ফান্ডামেন্টাল রাইট নয় বা মৌলিক অধিকার নয়, তাহলেও ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এই রায়টা কিন্তু রয়ে গেল। কিন্তু আমরা চূড়ান্ত আশাবাদী যে 2022 সালের 20শে মে যে রায় হয়েছে, অর্থাৎ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, এই রায়টা আগামীকাল বহাল থাকবে, এটুকু আমাদের প্রত্যাশা। আমি শুধু একটা প্রশ্ন তুলছি যে রাজ্য সরকারের যারা নীতি নির্ধারক, তাদের মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন। আচ্ছা আচ্ছা। এবং ইমিডিয়েট তাদের মানসিক রোগের চিকিৎসক দেখানো দরকার। একটা কথা বলি, আপনি যেটা বললেন যে সরকারের যারা পরামর্শদাতা তাদের মানসিক চিকিৎসা করানোর দরকার, তো এক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীরও প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই মুখ্যমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলেন, আপনি খেয়াল করুন না, এর আগে তো আপনি অনেক মুখ্যমন্ত্রী দেখেছেন, তাদের সমালোচনা আপনি করতেই পারেন। যে কোনো মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের চিফ পলিটিক্যাল এক্সিকিউটিভ, তার রাজনৈতিক বা প্রশাসনিক সমালোচনা করা এটা বিরোধীদের অধিকার, তারা করতেই পারে। সংবাদ মাধ্যম তাদের এটা অধিকার, তারা করতেই পারে। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন সেই সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে বিধান রায়, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, জ্যোতি বসু, তারপরে আপনার বুদ্ধদেব ভট্টাচার্য, তাদেরকে আজকের মুখ্যমন্ত্রী যে আচরণ করেন, হ্যাঁ, সেই আচরণটা করতে আপনি কখনো দেখেছেন? বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে মুখ্যমন্ত্রীরা আছেন তাদেরকে আপনি এই আচরণ করতে দেখেছেন? এই আচরণের মাধ্যমেই এবং ভাষা শৈলী, শব্দ চয়ন এবং শরীরী পরিভাষার যে প্রদর্শন উনি সাংবাদিক সম্মেলনে, তারপরে আপনার ওই লাইনে উপস্থিত ছিল। তার দ্বিতীয় জন, তিনিও ভারাক্কি আইনজীবী রাকেশ দ্বিবেদী। মাননীয় কল্যাণ ব্যানার্জিকে তো সবাই আমরা চিনি, তিনিও এই রাজ্যের একজন প্রভাবশালী আইনজীবী বলতে পারেন। আর একজন ছিল এর আগে দুবারও, তিনিও মানে খুবই দামি আইনজীবী, হ্যাঁ, ফিজা আহমেদ। দেখুন, হ্যাঁ হ্যাঁ মাফ করবেন, হ্যাঁ হাফিজা আহমেদ, এই যে চারজন মানে বড় বড় ব্যারিস্টার বা আইনজীবী, তাদেরকে দাঁড় করিয়েছে যখন তাদেরকে এই ডিএ সম্বন্ধীয় বলার
কথা বললো হুম। তখন তারা বললো আসল কথা অভিষেক মনু সিংভি মুখ দেখিয়ে পালিয়ে গেছে এক প্রকার, বুঝতে আচ্ছা। পেরেছেন তো? আচ্ছা। এখন এই রাকেশ দ্বিবেদী পরবর্তী যে যিনি আইনজীবী হুম। তাকে বলতে বলাতে তিনি খেই হারিয়ে গেছেন। হুম। কেন খেই হারিয়ে গেছেন? কারণ তিনি ডিএর ডও জানে না, আচ্ছা। তিনি ডিএ মামলাটির ডও জানে। তখন তিনি বললেন যে আমরা প্রস্তুত হয়ে আসিনি হুম। এই মামলাটা আজ না করে অন্য কোনো দিন করার কথা সঙ্গে সঙ্গে বলে। হুম। 4 জন আইনজীবী এখানে দাঁড়িয়ে রয়েছে, হুম। তারা কোনো প্রস্তুতি নিয়ে না এসে হুম। এই যে সর্বোচ্চ আদালতে তাদের রূপ দেখাতে এসেছিল। যেটা হচ্ছে এই যে 4 জন আইনজীবীকে হুম। কত পয়সা দিতে হলো হুম। আমার আপনার ট্যাক্সের টাকায়, ঠিক। আমার আপনার ট্যাক্সের টাকায় আজকে মামলাটা হলো না। কেন হলো না? হুম। কারণ তারা প্রস্তুতি নিয়ে আসেনি।